নমস্কার, শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান ঘরে ও বাইরে। 27শে নভেম্বর আমাদের ক্যালেন্ডারের পাতায় এমন একটা দিন, যে দিনটা আমাদের জাতি এবং সামাজিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা রাখে। এখন আজ কি 27শে নভেম্বর বা তার আগে পিছের কোনো একটা দিন, তার কিন্তু কোনো গুরুত্ব নেই। এই দিনটাকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক মরণোত্তর দেহদান দিবস হিসাবে। এবং এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর গৌতম ঘোষ। ডাক্তারবাবুকে নমস্কার জানাই। নমস্কার। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করব, পঠন পাঠন ছাড়া কি কোনো মৃতদেহের আর কোনো ভূমিকা আছে ডাক্তারি ক্ষেত্রে? আমরা এই প্রসঙ্গে যদি বলতে হয় যে কোনো সঠিকভাবে জ্ঞান লাভ করতে গেলে প্রত্যক্ষ জ্ঞান অবশ্যই দরকার। ডাক্তারি ক্ষেত্রে জ্ঞান লাভ করতে গেলে অবশ্যই শবদেহ ব্যবচ্ছেদ করার খুব প্রয়োজন পড়ে, নাহলে প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না। তা এই শবদেহ ব্যবচ্ছেদ করা ছাড়াও এই অঙ্গ দান এই কথাটির সাথে জড়িত আছে মুমূর্ষ রোগীকে তার জীবন দান করা, নতুনভাবে জীবন দান করা, এবং যার আরও প্রচুর বছর বেঁচে থাকার সুযোগ আছে সেই সুযোগটাকে তার সামনে এনে দেওয়া। অ্যাকচুয়ালি এই নির্দিষ্ট দিন নাই, সারা বছর ধরেই এই কাজটা চলতে থাকে। এবং সারা বছর ধরে এই জন্য যে কাজগুলো হয়ে থাকে সেটা হচ্ছে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে অঙ্গীকার পত্র সংগ্রহ করা, অর্থাৎ অঙ্গীকার পত্র তারা করবেন যাদের ইচ্ছুক আছেন যে মরণের পরে আমার দেহ সমাজের কাজে লাগুক। ঠিক সেই কাজটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজটা করে থাকে। ঠিক এই ধরনের কাজ করার জন্যও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে। আর এছাড়া কেউ যদি চায় অনলাইনে সরকারের একটা ওয়েবসাইটে গিয়েও এই কাজটা সে করে নিতে পারে। সেই জন্য কোনো সংগঠনের দ্বারস্থ হওয়ারও দরকার পড়ে না, কিন্তু কিছু নিয়ম আছে, সেগুলো আমি বিশদে পরে বলবো। আচ্ছা, এবার আমরা একদম সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করি। মরণোত্তর দেহদান বলতে আমরা কি বুঝি? মরণোত্তর দেহদান বলতে বুঝি এটাই যে জীবিত থাকতে আমি আমার ইচ্ছা প্রকাশ করে যাওয়া যে মরণের পরে আমার দেহ যেন সমাজের কল্যাণে লাগে, চিকিৎসার কাজে লাগতে, চিকিৎসা শাস্ত্রে যারা ডাক্তার, হবু ডাক্তার, তাদের পঠন পাঠনের কাজে লাগতে পারে, অথবা যদি প্রয়োজন পড়ে আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো মুমূর্ষ রোগীর দেহে যার কর্নিয়ার প্রয়োজন আছে, দৃষ্টিহীন ব্যক্তির, তাকে দেওয়া যেতে পারে। কিডনি বা লাংস বা ফুসফুস যেটাই হোক না কেন, যেটা নেওয়া সম্ভব, নিয়ে মুমূর্ষ রোগীকে দান করার এর মধ্যে প্রচুর মহত্ব আছে এবং আমি এই মহত্বের অংশীদার হতে পারি, সেই রকম একটা বার্তা আমি জীবিত থাকতেই দিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কিনা আমরা দান করতে চাই, তার তো একটা বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মরণোত্তর দেহদানের ভূমিকা কি আছে? চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে ভূমিকাটা অনেক বিধভাবেই আছে। প্রথমত, কেউ যদি মারা যায় তাহলে আমার দরকার পড়তে পারে যে কেন মারা গেল, রোগটা নির্ণয় করা। এটার দরকার হয় এই কারণেই যে আগামী দিন যারা চিকিৎসক আছেন তাদের বুঝতে সুবিধা হয় যে নতুন কোনো রোগে সে আক্রান্ত হলো কিনা, গবেষণার স্বার্থে, নতুন রোগ নির্ণয়ের স্বার্থে, এবং তার প্রকৃত কারণ জানার অধিকারও পরিবারের আছে, জানার প্রয়োজন আছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই বলি, কেউ হৃৎপিণ্ডের রোগে ভুগছে, তা হঠাৎ করে মারা গেল, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে সে হার্ট ব্লক হয়ে মারা গেছে। কিন্তু দেখা যেতে পারে যে না, তার হার্ট ব্লকটা হয়ইনি আসলে, কিন্তু দেখা গেল যে তার অন্য রোগ আক্রমণে হয়েছে, এবং সেটা জানা সম্ভব একমাত্র তার শবদেহ ব্যবচ্ছেদের মাধ্যমেই। সেটা জানা সম্ভব করলে তার নতুন একটা দিক খুলে গেল যে সে এই রোগে নয়, অন্য একটা রোগে আক্রান্ত হয়ে আছে। এমন হতে পারে তার একটা অজানা রোগও আমার সামনে চলে আসতে পারে, যে রোগের জন্য আগামী প্রজন্মকে আমরা সাবধান করে দিতে পারি। আচ্ছা, বেওয়ারিশ লাশ থেকেই আমরা একটা সময় পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতাম, কিন্তু এখনকার ছবিটা কীরকম? মানে এই ব্যাপারটা আগে এরকমই ছিল যে পঠন পাঠনের কাজে বেওয়ারিশ লাশটাই একমাত্র ভরসাস্থল ছিল হবু ডাক্তারদের কাছে। তা কিন্তু সুপ্রিম কোর্টের একটা আদেশ জারি হওয়ার পরে তাকে সেখানে পরিষ্কার বলা আছে বেওয়ারিশ
মৃতদেহ 48 ঘন্টা অবধি সংরক্ষণ করে রাখতে হবে, কারণ তার নিকটাত্মীয় খবর পেয়ে তার দেহ শনাক্ত করার জন্য এই সময়টা আসলেও আসতে পারে। এই জন্য অন্তত 48 ঘন্টা রেখে দিতে হবে। কিন্তু প্রায় দেখা যায় যে এই পোস্টমর্টম ঘরে দেখা যায় যে মানে শবপ্রকোষ্ঠ বা শবঘর পর্যাপ্ত সংখ্যায় না থাকার জন্য প্রায় সেগুলোর মধ্যে পচন ধরে যায়, এবং দেখা যায় যে ঠিক রাখা হলো কিন্তু নিরবচ্ছিন্ন লোডশেডিং যদি 4 ঘন্টা থাকে তাহলেও কিন্তু সকল প্রচেষ্টা বৃথা যেতে পারে। কাজেই এই 48 ঘন্টার এই সুপ্রিম কোর্টের আদেশের পরে এই ব্যাপারটা এখন আর সম্ভব হচ্ছে না, সেই জন্য প্রয়োজন হচ্ছে মরণোত্তর দেহদানের এই কাজটি। কতক্ষণ পর্যন্ত একটি মৃতের শরীরে প্রত্যঙ্গ বা কোনো কলা বেঁচে থাকতে পারে? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সাধারণভাবে বাড়িতে বা সাধারণ হাসপাতালে বা সাধারণ নার্সিংহোমে যদি রোগীর মৃত্যু হয়, কোনো লাইফ সাপোর্ট সিস্টেম যদি না থাকে, তাহলে 4 ঘন্টার মধ্যে তার বিভিন্ন অঙ্গ যদি সংগ্রহ করা হয় তাহলে সেগুলো কার্যকরীভাবে ভূমিকা নিতে পারে। সাফল্যের রেটটা সবচেয়ে বেশি। আমরা এই ক্ষেত্রে ধরি 85% সাফল্য আসে সাধারণত। আর কর্নিয়ার ক্ষেত্রে একটু বেশি সময় পাওয়া যায়, শীতকালে হলে একটু বেশি সময় পাওয়া যাবে, কিন্তু গরমকালে আরও, শীতকালে 6 ঘন্টার মতন সময় পাওয়া যায়, গরমকালে এটা 4 ঘন্টার মতন সময় পাওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘরে যেন ফ্যানটা না চলে, সেই ক্ষেত্রে এটা কর্নিয়াটা ড্রাই হয়ে যায়। তা মোটামুটিভাবে সাধারণভাবে ডেথের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 4 ঘন্টা অবধি খুব সুন্দরভাবে অর্গানগুলো নিয়ে কোনো জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপনের জন্য সময় পাওয়া যায়। আচ্ছা, ব্রেন ডেথ এমন একটা শব্দ যেটাকে কিনা আমরা অনেক সময় শুনতে পাই, ব্রেন ডেথটাকে নিয়ে একটুখানি বলুন। হ্যাঁ, ব্রেন ডেথটা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই শব্দটি আমাদের সমাজ জীবনে আস্তে আস্তে করে ঢুকে গেছে। ডেথ বলতে আমরা আলাদা করে কোনো ডেথ আগে বুঝতাম না, হয়তো এখনও অনেকে তাই বোঝেনও না, কিন্তু চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত ব্যক্তিরা ব্রেন ডেথ নতুন একটা শব্দ আমাদের দেশে ধরা যাক অন্তত 25 বছর আগে শোনা গেছে, আর বিশ্বে অন্য উন্নত দেশে 1964 সালে থেকে শোনা গেছে। কারণ তখন বিজ্ঞানী ডক্টর মারে প্রথম এই ব্রেন ডেথ শব্দটি চালু করেন। উনি বলেন যে একটা মানুষের ব্রেন ডেথ যদি হয়ে যায়, তবুও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ চালুর মাধ্যমে হৃৎপিণ্ড এবং ফুসফুস চালু রেখে অন্তত 3-4 দিনও অবধি কাউকে জীবিত রাখা যায়, এবং ঠিক এই সময়ের মধ্যে তাকে আর জীবিত করা কখনোই সম্ভব না, কিন্তু যেটা সম্ভব যে তার অঙ্গগুলোর মাধ্যমে সে বেঁচে থাকতে পারে অন্য জীবিত ব্যক্তির দেহে যদি সংস্থাপন করা হয়। তা তিনি বেঁচে আছেন কিন্তু বেঁচে নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারেন, এবং সমাজকে তিনি যে মৃত্যুতেও তিনি অনেক কিছু দিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই সর্বাধিক 8 জন ব্যক্তিকে উনি বাঁচিয়ে দিতে পারেন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললেন যে মৃত্যুর পরেও আমরা 8 জন মানুষকে জীবন দিতে পারি। এই ব্যাপারটাকে একটুখানি যদি কিনা বলেন। হ্যাঁ, তা 8 জন বলতে আমরা সাধারণত কিভাবে বুঝি যে যার কর্নিয়া লাগবে, 2টো কর্নিয়াই তাকে দেওয়া হবে না, তাকে একটা কর্নিয়া দেওয়া হবে, সেই কর্নিয়া দিয়ে তার পৃথিবীটা দেখবে, কিন্তু আরেকটা কর্নিয়া আরেকজনকে দেওয়া হবে, কারণ চাহিদা প্রচুর আছে। ঠিক। তা তেমনি 2টো কর্নিয়া 2 জন ব্যক্তিকে যদি ধরি, 2টো কিডনি আরও 2 জন ব্যক্তিকে যদি ধরি, লাংকে 1 জন ব্যক্তিকে যদি দেওয়া যায়, লিভারটাকে যদি 1 জন ব্যক্তিকে দেওয়া যায়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে আরেকটি ব্যক্তিকে দেওয়া যায়, ঠিক এইভাবে করে আমরা দেখতে পাবো যে 8টা অঙ্গকে বিভিন্ন ব্যক্তিকে 8 জনকে দিয়ে দিলে 8 জন ব্যক্তিকে সর্বাধিক আমরা বাঁচিয়ে রাখতে পারি। প্রতিস্থাপন করার জন্য এই 8টা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কি আর কিছু আছে? অবশ্যই আমাদের টেন্ডন আছে, মানে টেন্ডন বলতে বোঝায় যে আমাদের যে মাসলগুলো আছে তার শেষ অংশ যেটা কিনা হাড়ের সাথে লেগে থাকে, সেই অংশটা। চামড়া, আমাদের যে স্কিনটা আছে সেটাও পোড়া রোগী
দেহে লাগানো যেতে পারে। আর এছাড়াও আমাদের ব্লাড ভেসেলগুলো কাজে লাগতে পারে, এইটাও লাগতে পারে। এছাড়া হার্টের ভাল্বগুলোও কাজে লাগে। অনেক সময় হার্ট গোটাটাও লাগে, বা কাউকে দেওয়া যেতে পারে যার ভাল্ব খারাপ আছে। সাধারণত কৃত্রিম ভাল্ব ইউজ করা হয়, তার থেকে কৃত্রিম ভাল্বে তার যে কার্যকারিতা এবং তার জন্য তাকে যত ওষুধ খেয়ে যেতে হয়, যত বেশি টাকার বা যত বেশি দিন ধরে, কিন্তু যদি একটা জৈব হার্ট পাওয়া যায়, মানে অন্য হার্টের ভাল্ব যদি পাওয়া যায়, সেটা যদি স্থাপন করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি দিন ধরে ওষুধ খাওয়ার দরকার পড়ে না, অত দামি ওষুধ খাওয়ারও দরকার পড়ে না। ঠিক। তো আমাদের পশ্চিমবঙ্গেই 90 সাল অবধি কর্নিয়াই শুধু প্রতিস্থাপন হতো। 90 সাল 1990 সাল অবধি। কিন্তু 94 সালে এই আইনটা পাশ হওয়ার ফলে বিভিন্ন নার্সিংহোম বা বড় বড় হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালদের কাছে একটা নতুন দ্বার খুলে যায়, যে দ্বার বিশ্বের ইউরোপ কান্ট্রিতে এবং আমেরিকান কান্ট্রিতে অনেক আগেই খুলে গেছে। সেটা 1964 সালে প্রথম কিডনি প্রতিস্থাপন, এক যমজ ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে যেটা শুরু হয়েছিল। চিকিৎসা বিজ্ঞান এই এই খবরগুলো রাখে, এবং তারা সরকারের কাছে বহু আগে থেকে আবেদন করছেন যে আমাদের কাছে আইন যদি হাতের সামনে থাকে, এই কাজটা আমরা খুব ভালোভাবে করতে পারি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করতে পারি? মুমূর্ষু রোগীর ব্রেন ডেথ, সরকার তখনও অবধি ব্রেন ডেথ স্বীকৃত না আমাদের দেশে ছিল। 94 সালের মার্চ মাসে এই আইনটা চালু হয়। তার আগে অবধি ব্রেন ডেথ বলে কোনো কথা আমাদের দেশে ছিল না, সরকারিভাবে ছিল না। তা যেই আইনটা চালু হয়ে গেল, মানে তারপরেই ব্রেন ডেথটা একটা স্বীকৃতি পেল আমাদের দেশে। এবং তারপরেই দেখা গেছিল যে আমাদের দিল্লিতে আমরা জানি যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস আছে, যেখানে উন্নততর চিকিৎসা হয় এবং গবেষণাও হয়। সেখানে এই নিয়ে অনেক দিন আগেই কাজকর্ম করার জন্য সেখানকার ডাক্তাররা, গবেষকরা চেষ্টা করছিল, এবং 94 সালে এই হাতিয়ার পাওয়ার পরেই কিন্তু তাদের কাছে কাজটা অনেক সহজ হয়ে যায়, এবং সরকারিভাবে এইভাবে করে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপিত এমসি হয়। আইন হওয়ার কয়েক মাসের ভেতরেই এই প্রতিস্থাপন কাজটা ওখানে হয় এমসি। কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করার জন্য কি ব্রেন ডেথ এই সার্টিফিকেশনটা খুবই দরকার? না, কখনোই না। ব্রেন ডেথের ব্যাপারটা হচ্ছে কোনো উন্নত মানের হাসপাতাল বা নার্সিংহোমে যদি কেউ আইসিইউ বা আইসিসিউতে ভর্তি থাকে, যাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখে তাকে চিকিৎসা করে সুস্থ রাখার প্রচেষ্টা ডাক্তাররা নিচ্ছেন, কিন্তু সফল হলেন না, তার ডেথ হয়ে গেল, সেই ক্ষেত্রে ডাক্তাররা অন্তত 2 জন বিশেষজ্ঞ ডাক্তার যদি ডিক্লেয়ার করে যে না, এনাকে আর কোনো মতেই বাঁচানো সম্ভব না, এনার ব্রেন ডেথ হয়ে গেছে, তখন তারা ঘোষণা করেন যে কৃত্রিম উপায়ে কিন্তু তাদেরকে তার হৃৎপিণ্ড এবং ফুসফুসকে চালু রাখা সম্ভব একমো নামক যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রের সাহায্যে তাকে কৃত্রিমভাবে যখন বাঁচিয়ে রাখা হচ্ছে, সেখান থেকে কোনো মতেই তাকে আর জীবিত অবস্থায় আমরা পেতে পারি না। সেই ক্ষেত্রে তার দেহ থেকে সর্বাধিক অনেক বেশি অঙ্গ আমরা গ্রহণ করতে পারি, যদি তার আগেই অঙ্গীকারবদ্ধ থাকে দেহদানের ব্যাপারে। আচ্ছা, তাহলে এখানে কি আমরা এইটা ধরে নিতে পারি যে অর্গান ডোনেশন বা অঙ্গদান করার ক্ষেত্রে যেহেতু ব্রেন ডেথ এই সার্টিফিকেশনটার কোনো দরকার নেই, তাহলে কি আমরা যখন কিনা অঙ্গদান নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করব, তখন ব্রেন ডেথ এই ব্যাপারটাকে আনার কোনো রকম দরকার পড়ছে না? ওটা মাস্ট না, ওটা আবশ্যিক নয়। হ্যাঁ, কিন্তু যদি ব্রেন ডেথের ব্যাপারটা আসে, তাহলে কিন্তু আমি অনেক বেশি তার কাছ থেকে অঙ্গ সংগ্রহ করতে পারবো। যদি ব্রেন ডেথ হয়, সে উন্নত জায়গায় চিকিৎসিত হতে হতে মারা যায়। কিন্তু মানে আমাদের দেশের নিরিখে তো এই সংখ্যাটা খুবই কম না, যারা কিনা সুপার স্পেশালিটি হসপিটালে আসবেন চিকিৎসা করতে, এই সংখ্যাটা খুবই কম। ঠিক সেই জন্যই আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি ইউরোপ বা আমেরিকান কান্ট্রির থেকে। এই ক্ষেত্রে প্রসঙ্গে আমি একটু বলি যে আমাদের দেশে যে প্রতি 20 লক্ষ ব্যক্তির পিছু একটা করে অঙ্গদান দানের ইতিহাস আছে, মানে এখন অবধি আছে। এত অঙ্গদান নিয়ে আন্দোলন হওয়ার পরেও, যেটা কিনা ইউরোপ কান্ট্রিতে প্রতি 10 লক্ষে 30। আচ্ছা, তা এই ক্ষেত্রে ওদের কিন্তু
অপেক্ষমান ব্যক্তির সংখ্যা তুলনামূলক কম, যা আমাদের দেশে এই সংখ্যাটা অনেক বেশি। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে অঙ্গ একটা পেলেই তার জীবনটা আরও 25 বছর বেঁচে যেতে পারে, তা আমরা তাকে আরও লাইফটা বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু অপেক্ষা করতে করতে দেখা গেছে আর পাওয়া যাচ্ছে না, অটোমেটিক্যালি তার একটা ডেথ হয়ে গেছে। তা এরকমটা আমাদের দেশে অনেক বেশি রেদার দেন ইউরোপিয়ান কান্ট্রি। তা এই জায়গাটাই আমাদের কিন্তু প্রচেষ্টা যে কত বেশি আমরা করতে পারি। আমি এই প্রসঙ্গে আমাদের যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আছেন তার একটা কথা উল্লেখ করতে পারি, ডক্টর হর্ষবর্ধন। তা তিনি একটা স্লোগান দিয়েছেন যে ডোন্ট গো টু হেভেন উইথ ইয়োর বডিজ। ঠিক। তা এর অর্থই হচ্ছে এই যে স্বর্গে যখন যাবেন আপনি বডিটা কেন নিয়ে যাচ্ছেন, এটা রেখেই যান। রেখে যান অর্থ বলতে এটাই বোঝাচ্ছেন যে এটা ভালো কাজে আপনি দিয়ে যান, অর্থাৎ দিয়ে যাওয়ার কাজটা আপনি জীবিত অবস্থাতেই করে যান। তাহলে অনেক মুমূর্ষু রোগীকে আমরা যে কিনা অঙ্গের প্রতীক্ষায় আছে তাকে আমরা দিয়ে বাঁচিয়ে দিতে পারি। ঠিক ঠিক ঠিক। এবং আমার মনে হয় যে এর থেকে ভালো সমাপ্তি বোধ হয় আজকের পর্বের জন্য হয় না। এবং মরণোত্তর দেহদান বা অঙ্গদান এইটা এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করতে শুরু করেছি যা কিনা একটা পর্বের মধ্যে কখনোই শেষ করা সম্ভব নয়। তো আমরা আপনার সঙ্গে আরও বিশদ আলোচনায় ফিরে আসবো আমাদের আগামী পর্বে। গৌতম বাবুকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।